হ্যালো। হ্যালো সবাইকে, গুড নাইটের শুভেচ্ছা, নট ওয়েলকামিং, গুড নাইট। এনিওয়ে, টুডে উই আর গোয়িং টু টক অ্যাবাউট রিডিং। রিডিং এর আমাদের আসলে গ্যাপ ফিলিং এর কথা বলবো। পেজ তোমার 45, যদি আপনাদের ম্যাটেরিয়ালস থাকে তাহলে 45 তোমার পেজে গেলে ওখান থেকে আমাদের আজকে গ্যাপ ফিলিং এর যাত্রা শুরু হবে। গ্যাপ ফিলিং এটা এমন একটা টাইপের কোশ্চেন যেটা আমরা আসলে করে আসছি, আমাদের ইয়া থেকে করে আসছি। সেটা হচ্ছে লাইফে করে আসছে অনেক। সো কাজেই গ্যাপ ফিলিং আপনাদের জন্য খুব বেশি যে কঠিন হওয়ার কথা তাও না। তারপর আমরা দেখি আইএলটিএস এর গ্যাপ ফিলিং কিরকম। আইএলটিএস এর গ্যাপ ফিলিং বেসিকলি অনেক প্রকারের গ্যাপ ফিলিং আছে, বুঝছেন? সেটা হচ্ছে, একটা হলো গ্যাপ ফিলিং কমপ্লিট দ্য নোটস, তারপরে কমপ্লিট দ্য ফ্লো চার্ট, তারপরে কমপ্লিট দ্য টেবল, তারপরে কমপ্লিট দ্য সামারি। সামারি নিয়ে কিন্তু আমরা আবার আরেকটা ক্লাস করব। তারপরে কমপ্লিট দ্য সেন্টেন্স, তারপর কমপ্লিট দ্য ডায়াগ্রাম। ওইটা হইতেছে গ্যাপ ফিলিং এর টাইপ। মানে গ্যাপ ফিলিং, এত টাইপের গ্যাপ ফিলিং আপনার আইটিএস এক্সামে থাকতে পারে। তো কেন থাকতে পারে, কি জন্য থাকতে পারে, এটা একটু আমাদের দেখা দরকার। আমাদের নেক্সট পেজে যাই, দেখেন এগুলো কিন্তু স্কিল লেভেলটা আলাদা। তো স্কিল লেভেলটা আলাদা হওয়ার কারণে আপনার হচ্ছে এগুলো গ্যাপ ফিলিং এর আসলে টাইপ গুলো ডিফারেন্ট ডিফারেন্ট। সে ফর এক্সাম্পল, এখানে নোটস, ফ্লো চার্ট, টেবল, সামারি, সেন্টেন্স এবং ডায়াগ্রাম। আমরা নেক্সট পেজে গেলে দেখবেন, আমি ওই যে আমরা বললাম না, www.ielts.org কিংবা টেক-ielts.com, এই যে কেমব্রিজ ইংলিশ আইএলটিএস, যদি আপনি সার্চ করেন এই ওয়েবসাইটগুলো, তাহলে আপনি দেখতে পাবেন এই জিনিসটা ওখানে বলা আছে। এবং কি স্কিল টেস্ট হবে সেটা নিয়ে এখানে আলোচনা আছে। তো এখানে প্রথমে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, এখানে দেখেন সামারি, নোটস, টেবল আর হলো ফ্লো চার্ট। এই চারটাকে একই টাইপের কোশ্চেন বলতেছে, টাস্ক টাইপ 9। আর টাস্ক টাইপ 8 এটাকে বলতেছে হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন। সেন্টেন্স কমপ্লিশন। আর ডায়াগ্রাম লেভেল হচ্ছে টাস্ক টাইপ 10। এটাকে আলাদা করছে। তো তার মানে এটা বিষয়টা হচ্ছে এরকম, সামারি, নোট, টেবল, ফ্লো চার্টে মোটামুটি একই স্কিল টেস্ট হবে। ওকে। তারপরে সেন্টেন্স কমপ্লিশনে আরেক ধরনের স্কিল টেস্ট হবে। আর ডায়াগ্রাম লেভেলে আরেক ধরনের স্কিল টেস্ট হবে। তার মানে স্কিল টেস্টের এখানে ডিফারেন্স আছে। এই জন্য এই ছয় টাইপের গ্যাপ ফিলিং কে তিনটা টাইপে কেমব্রিজ ভাগ করছে। তাহলে আমরা একটা একটা করে শিখে আসি আসলে কোন ধরনের স্কিল আমাদের টেস্ট হবে। তো শুরুতেই যান নোট, টেবল এবং ফ্লো চার্ট। কারণ আপনি বলবেন স্যার সামারি কি আপনি রাখতেছেন না কেন? সামারি কি আমি রাখতেছি। সামারি বিষয়টা কি আমি ডিটেলস বলবো। তো চলেন, হোয়াট স্কিল আর টেস্টেড সামারি। তো নোট টেবলের ক্ষেত্রে ওখানে বলতেছে দিস টাইপ অফ কোয়েশ্চেন আপনার অ্যাবিলিটি টেস্ট করবে টু আন্ডারস্ট্যান্ড ডিটেইল অর দ্য মেইন আইডিয়া অফ দ্য পার্ট অফ দ্য টেক্সট। আচ্ছা, এটা ডিটেল বাদ, তাহলে টু আন্ডারস্ট্যান্ড ডিটেইল। ডিটেল কথার অর্থ কি? এই কথাটার অর্থটা জানার জন্য আমরা আসলে একটা ডিকশনারি কিংবা আমরা একটা এই ডিকশনারি খুঁজে আসি, চলেন। ডিটেইল, দেখেন ডিটেইল লিখলাম আপনাদের সামনে। ডিটেল, ডিটেল কথার অর্থ হচ্ছে পার্টিকুলার। মানে একদম পার্টিকুলার, খুবই স্পেসিফিক সামথিং। তার মানে ডিটেল মানে হচ্ছে স্পেসিফিক সামথিং। এটা ক্লিয়ার? তাহলে এবার আমাদের কাছে যেটা একদম ক্লিয়ারলি যেটা বলতে পারি আমরা, সেটা হচ্ছে, তাহলে আমাদের যেটা হবে, এই টাইপের কোশ্চেন আমার একদম স্পেসিফিক কোনো কিছু ফাইন্ড আউট করতে বলবে। তাহলে মানে এটা আপনি আন্ডারস্ট্যান্ড করতে বলবে, নট ফাইন্ড আউট। ফাইন্ড মানে কিন্তু খোঁজা, আন্ডারস্ট্যান্ড মানে কিন্তু বোঝা। তাহলে আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে হবে কি স্পেসিফিক সামথিং। তাহলে এই দেখেন আমি এটা লিখি একটু, যে এখানে আমার কোন কোন স্কিল টেস্ট হবে। তাহলে আমি বলবো আন্ডারস্ট্যান্ড স্পেসিফিক
স্পেসিফিক সামথিং, স্পেসিফিক ইনফরমেশন। ফাইন। তাহলে কমপ্লিট দ্য ফ্লোচার্টের ক্ষেত্রে কি হবে? একই জিনিস। কমপ্লিট দ্য টেবিলের ক্ষেত্রে কি হবে? একই জিনিস। কমপ্লিট দ্য সামারের ক্ষেত্রে কি হবে? একই জিনিস। কিন্তু প্লাস সামারি ক্ষেত্রে আবার এটা এটা এই জন্যই আপনি আমার কাছে আসছেন আর কি, কারণ এই চারটে একসাথে আছে। কিন্তু সামারি ক্ষেত্রে স্পেশালি কি টেস্ট হবে? সামারি ক্ষেত্রে স্পেশালি এইটা টেস্ট হবে, দ্য মেইন আইডিয়া অফ এ পার্ট অফ দ্য টেক্সট। মানে ওই টেক্সটের মেইন আইডিয়াটা কি, এখানে সামারির জন্য এটা টেস্ট হবে। তাহলে আমরা এখানে সামারিতে একটা কথা যোগ করে দিব। সামারিতে কি কি স্কিল টেস্ট হবে? তার মধ্যে একটা হচ্ছে মেইন আইডিয়া, আন্ডারস্ট্যান্ড মেইন আইডিয়া অফ দ্য টেক্সট। আন্ডারস্ট্যান্ড দ্য মেইন আইডিয়া অফ টেক্সট, মানে একটা টেক্সটের মেইন আইডিয়াটা এখানে টেস্ট হবে। এটা হলো সামারির জন্য। আবার আরো কিছু কথা তো আমরা এখনো পড়ি নাই, যে পড়বো এখন। আচ্ছা, হোয়েন কমপ্লিটিং দিস টাইপ অফ কোশ্চেন, যখন আমরা এই টাইপের কোশ্চেন কমপ্লিট করব, আপনাকে থিঙ্ক করতে হবে যে অ্যাবাউট দ্য টাইপ অফ ওয়ার্ডস, মানে কোন ধরনের ওয়ার্ড এখানে আসলে আমার এই গ্যাপের মধ্যে হবে। টাইপ অফ ওয়ার্ড বলতে ওরা বোঝাইছে সেটা হচ্ছে এটা কি, তার মানে আমাদের এখানে আরো কিছু শিখতে হবে, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। তাহলে আপনার পার্টস অফ স্পিচের স্কিলও এখানে কিন্তু আপনার টেস্ট হবে। যে আপনি পার্টস অফ স্পিচ কত ভালো বুঝেন। পার্টস অফ স্পিচ, ওকে। তাহলে এটা হলো স্কিল লেভেল, অর্থাৎ এই টাইপের কোশ্চেনের জন্য এগুলো হচ্ছে স্কিল। এখন আসেন কমপ্লিট দ্য সেন্টেন্স কি বলে। কমপ্লিট দ্য সেন্টেন্সের ক্ষেত্রে এটা আলোচনা হচ্ছে দিস টাইপ অফ কোশ্চেন টেস্ট ইউর অ্যাবিলিটি টু ফাইন্ড। এখানে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলেনি, এখানে ফাইন্ড এর কথা বলছে। তার মানে এখানে স্ক্যান করতে হবে, স্ক্যান করতে হবে ডিটেইল অর স্পেসিফিক ইনফরমেশন। ওকে, ডিটেইল। তাহলে আমরা এখানে কমপ্লিট দ্য সেন্টেন্স, এখানে হচ্ছে স্ক্যান টু ফাইন্ড স্পেসিফিক ইনফরমেশন। ফাইন। এবার ডায়াগ্রামে যাই। What skill are tested? This type of questions test your ability to understand a detailed description in the text এবং তার সাথে রিলেশনশিপ বিল্ড আপ করা। তার মানে ডায়াগ্রামের ক্ষেত্রে আমাদের একটা ডিটেল ডেসক্রিপশন করতে হবে ইন দ্য টেক্সটে, এবং সেটার সাথে এটা রিলেশন করা। তাহলে আমরা লিখি ডিটেল ডেসক্রিপশন অ্যান্ড ফাইন্ড দ্য রিলেশনশিপ। ব্যাস, এটা হচ্ছে ডায়াগ্রাম। তাহলে আমি আপনাদেরকে দেখালাম যে আইএলটিএস এ 6 ধরনের গ্যাপ ফিলিং আসবে। এই 6 ধরনের গ্যাপ ফিলিং এর মধ্যে নোটস, ফ্লো চার্ট, টেবিলে বেসিকলি একই স্কিল টেস্ট হবে। সামারিতে একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে কি এখানে মেইন আইডিয়া অফ দ্য টেক্সট টেস্ট হবে আপনার। কমপ্লিট দ্য সেন্টেন্স, সেন্টেন্সের ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে এটা স্পেসিফিক ইনফরমেশন ফাইন্ড আউট করার স্কিল টেস্ট হবে। কমপ্লিট দ্য ডায়াগ্রাম, ডায়াগ্রামে হচ্ছে ডিটেল ডেসক্রিপশন আপনি বুঝেন কিনা, এবং রিলেশনশিপ কোশ্চেন্স এবং প্যাসেজের মধ্যে ডায়াগ্রাম এবং প্যাসেজের মধ্যে রিলেশনশিপটা আপনি ফাইন্ড করতে পারেন কিনা, সেটা হচ্ছে এখানে টেস্ট হবে। এই পর্যন্ত। আচ্ছা, এটা হলো আমাদের স্কিলস। এবার আসেন অর্ডার। অর্ডার মানে কি? এটা কি সিকোয়েন্স মেনটেন করবে নাকি করবে না? আপনার কথা, আমার কথা,
তথাকথিত গুরুদের কথা, যার কথা হোক, কারো কথা এখানে মানে কোনো কি নাই, বেইল নাই। শুধু বেইল আছে কেমব্রিজের। তাহলে কেমব্রিজ কি বলে যে এটার অর্ডার মেনটেন করে নাকি অর্ডার মেনটেন করে না? অর্ডার মানে কি সিকোয়েন্স অনুযায়ী কোশ্চেস গুলো থাকবে নাকি কোশ্চেস গুলো সিকোয়েন্স অনুযায়ী থাকবে না, সেটা হলো অর্ডার। চলুন আমরা শুরুতেই কমপ্লিট দ্য সেন্টেন্স পড়ে আসি। সুন্দর করে বলছে, দ্য ইনফরমেশন আর ইন দ্য সেম অর্ডার অ্যাজ দ্য ইনফরমেশন ইন দ্য টেক্সট। মানে সেন্টেন্সের ক্ষেত্রে তাহলে আমরা 100% ধরে ফেলতে পারি, সেটা হচ্ছে এটা 100% সিকোয়েন্স মেনটেন করবে, অর্ডার মেনটেন করবে। আচ্ছা, সামারি, নোট, টেবিল, ফ্লো চার্ট, এই ক্ষেত্রে যেটা বলছে, দেখেন, দ্য অ্যান্সার মেই নট কাম, অ্যান্সার আসতে পারে আবার নাও আসতে পারে, ইন দা সেম অর্ডার অ্যাজ ইন দ্য টেক্সট। তার মানে এগুলো সিকোয়েন্স মেনটেন করতেও পারে, সিকোয়েন্স মেনটেন নাও করতে পারে। তাহলে আমরা বলে দিতে পারি এই চারটা, দুটো দেই তাই না, টিকও দেই, ক্রসও দেই, টিক ক্রস। এটা হতেও পারে আবার নাও পারে, আবার নাও পারে। এবার ডায়াগ্রাম দেখি কি বলে। দ্য অ্যান্সার মে নট কাম ইন দ্য সেম অর্ডার অ্যাজ ইন দ্য টেক্সট। অ্যান্সারটা সেম অর্ডারে আসতে পারে আবার নাও পারে। মে নট কাম তার মানে অর্ডার মেনটেন করতে পারে আবার নাও পারে। তাহলে এই যে আপনারা কান একটু খোলা রাখলে শুনবেন, অনেকে বলবে গ্যাপ ফিলিং আসলে সিকোয়েন্স মেনটেন করে চলবে। এই কথাটা সত্য? ডাহা একটা চাপাবাজি। গ্যাপ ফিলিং এর মধ্যে শুধু কমপ্লিট দ্য সেন্টেন্স দেখলেই আপনি খুব খুশি হবেন যে হচ্ছে হলো আহ ও পাওয়া গেছি, এটা তো সিকোয়েন্স মেনটেন করবে। এখন আপনার মধ্যে নিশ্চয়ই প্রশ্ন জাগতেছে যে আসলে কোনটা সামারি কোনটা কি, যে কোনোটা বইয়ে যাই আমরা, হ্যাঁ কেন্দ্রীয় ধরেন 9-এ গেলাম, তো আমার গ্যাপ ফিলিং দরকার। গ্যাপ ফিলিং এ যদি আমি যাই, গ্যাপ ফিলিং খুঁজে বের করি, আমি গ্যাপ ফিলিং, এটা কোন টাইপের গ্যাপ ফিলিং? এখন আপনি না উপরে একবার দেখলেই হবে, এই যে লেখা আছে কমপ্লিট দ্য সামারি। তাহলে এখান থেকে আপনি কি বুঝে গেলেন ভাই, এটা সিকোয়েন্স মেনটেন করতেও পারে নাও পারে, না করলে আমার কিছু করার নেই। তারপর ধরেন আপনি এখানে গেছেন, এটা কি টাইপের সামারি? এই যে ভাই উপরে দেখবেন লেবেল দ্য ডায়াগ্রাম বিলো, তার মানে এটা ডায়াগ্রাম। এই যে এটা গ্যাপ ফিলিং দেখছেন, উপরে পড়তে হবে কমপ্লিট দ্য নোটস বিলো। এটা কি কমপ্লিট দ্য নোটস, এটা চেনার সবচেয়ে সহজ উপায়। আমি এই পর্যন্ত পড়াইছি, আপনাদের এই পর্যন্ত কারো কোনো কোশ্চেস থাকলে এটার আমি উত্তর করব। সবাইকে আনমিউট করে দিলাম, এই পর্যন্ত যদি কারো কোনো কোশ্চেস থাকে আপনি আমাকে করবেন। কোশ্চেস টাইম বলেন। আনমিউট আছেন কিন্তু সবাই, রেইজ হ্যান্ড করবেন আর কষ্ট করা শুরু করবেন এই পর্যন্ত যা পড়াইছে। কোনো কোশ্চেস নাই। তা দুটা কথা ধরে নিতে হবে, হয় আপনারা খুব ভালো বুঝছেন সবাই, আর নতুবা কিছু বুঝেন নেই। দুটোর কিন্তু একটা, বুঝছেন কিনা চিন্তা করে দেখেন। আবার একটু রিভিউ করি। There are 6 steps of gap filling in IELTS exam. নামগুলো দেখতে পাচ্ছেন: complete the notes, complete the flowchart, complete the table, complete the summary, complete the sentence, complete the diagram. নোটস, ফ্লোচার্ট, টেবল তিনটা একই জিনিস। এখানে আপনি স্পেসিফিক ইনফরমেশন বোঝেন কিনা তার একটা টেস্ট হবে, এবং পার্টস অফ স্পিচ, কোন ধরনের পার্টস অফ স্পিচটা এখানে মিসিং আছে সেটা বোঝেন কিনা সেটা একটা টেস্ট হবে। সামারিতে এই টেস্টটা তো হবেই, স্পেসিফিক ইনফরমেশন আন্ডারস্ট্যান্ড করার টেস্টটা তো হবেই, সঙ্গে আপনি মেইন আইডিয়া অফ দ্য টেক্সট এটা বোঝেন কিনা তার একটা স্কিল টেস্ট হবে, সঙ্গে পার্টস অফ স্পিচ কিন্তু থাকছে।
কমপ্লিট দ্য সেন্টেন্সে আপনাকে এসব পার্টস অফ স্পিচের খাওয়া নাই। আপনার হলো স্ক্যান টু ফাইন্ড স্পেসিফিক ইনফরমেশন। আপনাকে স্ক্যান করতে হবে টু ফাইন্ড স্পেসিফিক ইনফরমেশন। আর ডায়াগ্রামে আপনাকে ডিটেল ডেসক্রিপশন পড়তে হবে, তার মানে ইন্টেন্সিভ রিড করতে হবে, এবং কোশ্চেনের সাথে প্যাসেজের রিলেশনশিপটা আপনাকে মেনটেন করতে হবে। এসব শেষ। অর্ডার কি? সবগুলো মেনটেন করতে পারে, নাও পারে, শুধুমাত্র একটা কমপ্লিট দ্য সেন্টেন্স দেখলেই আপনি হ্যাপি হয়ে যাবেন। ওহ, ফাইন, এটা সিকোয়েন্স মেনটেন না করে কোনো উপায় নেই, এটা করবেই 100%। কোর্সেস 13 এখানে, 14টার নিচে, 15টার নিচে, কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু এই ভরসা বুকে হাত দিয়ে বলা যায় না। মনে রাখবেন। আর যদি এটা মনে রাখা যান যে হ্যাঁ সিকোয়েন্স সামারিতেও মেনটেন করবে, আর আপনার পরীক্ষায় যদি আসে সেন্টেন্সটা মানে সিকোয়েন্সটা ব্রেক হয়েছে, মাথাটা খারাপ হয়ে যাবে। ওই একটা কোশ্চেনে যথেষ্ট, একটা রং টিপস যথেষ্ট আপনার হচ্ছে হলো পুরো এক্সামটাকে ভাইসা দেওয়ার জন্য। একটা রং টিপস। আজকে তো দেখছেন, ইউটিউবে সার্চ দেন, দেখবেন লেখা আছে অনেকে 26টা কোশ্চেন আসে, 20টা কোশ্চেন আসে ট্রু ফলস নট গিভেন আর গ্যাপ ফিলিং থেকে। কাজে এই দুটো কোশ্চেন খুব ভালো করে সলভ করেন, কাহিনী শেষ। কোনোদিন এই ধরনের কথাবার্তা আপনি আমার কাছ থেকে শুনতে পাবেন না। এটা কেমব্রিজের কোথাও বলেনি। আমি তো প্রথম ক্লাসে বলে দিয়েছি আমি যতগুলা কথা বলবো, আপনি এরপর আমাকে চ্যালেঞ্জ করে বলবেন যে আমি এই কথা আপনি কই পাইছেন, আন্দাজে কথা বলছেন না, কই পাইছেন বলেন, আমি রেফারেন্স দিয়ে দেবো। সো আজকে যারা ওই যে তত্ত্ব বিশ্বাস করে 26টা কোশ্চেন আসবে গ্যাপ ফিলিং এর ইয়ে, কতগুলো আসছে জানেন তো? চারটা, তিনটা, 7টা কোশ্চেন আসছে। তিনটা আসছে হচ্ছে গ্যাপ ফিলিং, চারটা আসছে ইয়েস টু নট গিভেন। কোনো ধরনের ট্রু ফলস নট গিভেন আজকের পরীক্ষায় আসেনি। সো মাথার মধ্যে ইনগ্রেইনড যেটাকে বলে, কখনো এই ধরনের সফটওয়্যার ইনগ্রেইন করা যাবে না। কি ইনগ্রেইন করতে হবে? ভাই পরীক্ষায় অনেক কিছু আসতে পারে, অনেকভাবে অনেক কিছু আসতে পারে, আমাকে ওই চ্যালেঞ্জটা নিতে হবে, আমাকে ওইটা পারতে হবে। দ্যাটস ইট। ওকে, আমার দুইটা স্টুডেন্টসকে পরীক্ষা দিছে, দুইজনই, তাদের মাথার মধ্যে ওই জিনিসটা কখনোই ছিল না, ওরা এইভাবেই প্রিপেয়ার্ড হয়ে গেছে। সে হচ্ছে হলো ভাই যে কোনো কিছু আসতে পারে, প্রথমেই ম্যাচিং ইনফরমেশন আসতে পারে, তাই আসছে। আজকে প্রথম প্যাসেজে এমসিকিউ আসছে, তাই এরকম বিষয়টা এরকম। কাজে আপনাকে কোশ্চেন ওয়াইজ শিখতে হবে যে কোনটা আমি কিভাবে সলভ করব। কো, এটা ভেরি স্কিলফুল এক্সাম। সামনের দিকে মুভ করি। হাউ ডু ইউ সলভ গ্যাপ ফিলিং? বিগ কোয়েশ্চেন। কিভাবে আপনি গ্যাপ ফিলিং সলভ করবেন, এটা কেমব্রিজের একটা ইয়ে, এটা নিয়ে আমি খুব স্ট্রাগল করেছি। যে আমি অনেক লেসন প্ল্যান খুঁজেছি যে কিভাবে আম, এটা সলভ করা যায়। কেমব্রিজের বিভিন্ন লেসন প্ল্যান খুঁজতে 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 এটা আমি পাইছি। এটা এটা কিন্তু আমি অনেক পরে পাইছি যে কিভাবে গ্যাপ ফিলিং সলভ করা যায়, ওরা এখানে 6টা স্টেপ দিয়ে দিচ্ছে। 6টা স্টেপ। তো আমরা স্টেপ বাই স্টেপ আমরা আসলে বিষয়টা শিখবো যে কিভাবে গ্যাপ ফিলিং কি করা যায়, সলভ করা যায়। গো। স্টেপ 1, ফ্যামিলিয়ারাইজ। আসলে ফ্যামিলিয়ারাইজ বলতে কি বোঝাচ্ছে? এখানে বলছে কুইকলি রিড দ্য কোয়েশ্চেন অ্যান্ড সেট টু গেট অ্যান ওভারঅল আইডিয়া, পে অ্যাটেনশন টু কোশ্চেন অর্ডার। কোশ্চেন অর্ডার মানে কোন অর্ডারে আপনি যেটা সলভ করবেন, আসলে এই কোশ্চেন টাইপ সলভ হবে কিনা। হ্যাঁ মানে এটা কি মানে সিকোয়েন্স মেনটেন করবে নাকি করবে না, এটা তো আমি শিখে গেছি অলরেডি। কমপ্লিট দ্য সেন্টেন্স হলে সিকোয়েন্স মেনটেন করবে। তো আপনার একটা ওভারঅল আইডিয়া দরকার। আর একটা হচ্ছে কি, কিওয়ার্ড টিওয়ার্ড দেখে একটা সিকোয়েন্স মেনটেন করা দরকার। আচ্ছা এই প্রসেসটা আগে করবো, এটা পরে করবো, এটা আগে এটা পরে, এরকম একটা চলেন আমরা করে আসি। তো এই যে যখন এরকম প্রসেসটা আসছে, তখন আপনি প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে, ওকে এটা হলো নোটস তাই না ভাই? আচ্ছা এটা নো মোর দেন 2 ওয়ার্ডস, দুটো ওয়ার্ডের বেশি নেওয়া যাবে না। আচ্ছা টাইটেল হলো এইটা, ভয়েজার 1 স্পেস প্রোব, মানে এটা একটা হচ্ছে রকেট নিয়ে আলোচনা। ওকে মোটামুটি এগুলো, এই যে আইডিয়া শেষ। তারপরও এটা কিওয়ার্ড আন্ডারলাইন করবেন। এ ভাই ভালো তো কিওয়ার্ড নাই, পিকচার, ও মাই গড, স্টপ ওয়ার্কিং, তারপরে কমিউনিকেশন, স্পিড অফ লাইট, ফ্রিজিং টেম্পারেচার। হুম, খুব ভালো কিওয়ার্ড নাই, তবে এটা একটা টাইটেল, তো টাইটেলটা কোথাও পাওয়া যাবে আর কি। তারপরে দেখা যাক, এই ফ্রিজিং টেম্পারেচার নিলাম, এখান থেকে কোনো কোশ্চেন নাই, কাজে এখান থেকে এটা হুবহু পাওয়ার চান্স বেশি। তো কমিউনিকেশন কিওয়ার্ড, স্পিড অফ লাইট, সুইচ ওভার,
তারপরে পিকচার, এগুলো মোটামুটি একটা কিওয়ার্ড। এই যে একটা ধারণা নিলাম আমি, এটাকেই বলে হচ্ছে ফ্যামিলারাইজ। এটা করার দরকার আছে। কেন দরকার আছে জানেন? এটা করলে আপনি না কোশ্চেন্স এর অ্যান্সার প্রেডিক্ট করার একটা সুবিধা পাবেন। কেন ভাই, তাহলে এটা নেবেন না আপনি? তারপর ধরেন আরেকটা দেখলাম, লেভেল দা ডায়াগ্রাম। বুঝে গেছি, এটা সিকোয়েন্স মেনটেন করতে পারে আবার নাও পারে। তারপরে অ্যান আন্ডার সি টারবাইন, নো মোর দেন 2 ওয়ার্ডস। আচ্ছা, টাইটেলটা আন্ডারলাইন করলাম, দেখি ভাই কিওয়ার্ড। তো ব্লেড, সিউইড, হোল টাওয়ার। আচ্ছা, এটা হোল টাওয়ার, এয়ার বাবল, ব্লেড। নন আসমানের ডেফিনিশন খোঁজা লাগবে। ওকে, ব্লেড। ওকে, মোটামুটি একটা আইডিয়া আসছে, পিকচারটা দেখলে একটা আইডিয়া চলে আসে। এই জিনিসটার নাম হচ্ছে ফ্যামিলারাইজ। আমি একজনকে, কে আসবেন আনমিউট হবেন আমার সঙ্গে। ধরেন এটা কমপ্লিট দ্য সামারি। বুঝে গেলাম, সিকোয়েন্স মেনটেন করতে পারে আবার নাও পারে। কি টাইটেলটা হলো ল্যাঙ্গুয়েজ ডিবেট। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ডিবেট নিয়ে যেটা ভালো কিওয়ার্ড আছে, জোসেফ প্রিসলি। তাহলে এটা আগে, 11 নম্বর। এটা আগে এ, তারপর বি, এই দুটা করে ফেলবো। করে ফেলার পর এটা করব, এটা হলো সি, এটা হলো ডি। মানে সিকোয়েন্স তৈরি করলাম আর কি, যে কার পরে কোনটা করবো। এই জন্য ডিসিশন নিলেন না, দ্যাট উইল হেল্প ইউ কিওয়ার্ডের উপর বেস করে। তাহলে ফ্যামিলিয়ারাইজ মানে হচ্ছে হলো কুইকলি পড়া এবং এটা নিয়ে একটা আইডিয়া নেওয়া এবং একটা অর্ডার মেনটেন করে নেওয়া। চেক ইনস্ট্রাকশন, এটা হচ্ছে হলো আপনারা কতগুলো ওয়ার্ড, কতগুলো কি, এটা একটা চেক করা। এই দুটো আমরা একসাথেই বলতে পারি। করে ফেললাম। ওকে, তারপরে এখানে যেটা হবে, ফাইন ক্লুজ। ক্লু মানে আমরা পড়বো, পড়ার পর একটা ব্ল্যাঙ্কের, এটা বলে দিছে কিন্তু, রিড অ্যারাউন্ড দ্য ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্কের আশেপাশে খুব মনোযোগ দিয়ে পড়তে হবে এবং পার্টস অফ স্পিচ লাগবে অথবা পসিবল অ্যান্সার কি, এটা প্রেডিক্ট করতে হবে। ঠিক আছে, তো আমরা এটা করে আসি। ধরেন, এটা তো সামারি, সামারি নিয়ে আমরা আজকে কাজ করব না। এটাই যদি আসি, হোল টাওয়ার ক্যান বি রেইজড। আচ্ছা, রেইজড ফর, তাহলে প্রতি টাওয়ারটা রেইজড হতে পারে। তাহলে আমার এখানে আন্ডারলাইন করবো রেইজড ফর। এটা আমার গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, ক্লু। রেইজড ফর, রেইজড ফর কিসের জন্য? তো এটা পসিবল অ্যান্সার প্রেডিক্ট করতে পারতেছি না, কিন্তু এটা প্রেডিক্ট করতে পারলাম, উত্তরটা নাউন হবে, লিখে রেখে দিলাম। অ্যান্ড দ্য এক্সট্রাকশন অফ সিউইড ফ্রম দ্য ব্রেস্ট, এখানে কিছু নাই। আচ্ছা, 24, সি লাইফ নট ইন ডেঞ্জার। সি লাইফ গুলো ডেঞ্জারের মধ্যে ভুগবে না, ডিউ টু, কেন? দ্য ফ্যাক্ট দ্যাট ব্লেডস আর কম্পারেটিভলি, এটা বলা যায় সি লাইফের কোনো সমস্যা হবে না, কারণ হচ্ছে ব্লেড গুলো আছে না, এই ব্লেড গুলো কম্পারেটিভলি স্মল। এই প্রেডিক্ট করে ফেললাম। ব্যাস, এটা আপনার ব্যাপক কাজে দিবে। তারপরে আসি, এয়ার বাবল রেজাল্ট ফ্রম দা। এয়ার বাবল রেজাল্ট ফ্রম, রেজাল্ট ফ্রম মানে ভার প্রথমে আইডেন্টিফাই করতে হবে। রেজাল্ট ফ্রম কি থেকে হয় এয়ার বাবল? এই যে বাবল গুলো হচ্ছে, এগুলো মানে ব্লেড থেকে হয় নাকি? ফ্রম দা সামথিং, ব্লেডস যদি এখানে আছে, উত্তর তো ব্লেডস হবে না, অন্য কিছু হবে। তার নাউন হবে উত্তর। দিস ইজ নোন অ্যাজ ড্যাশ, এটার নাম কি, সেটা হলো, এটা হলো নাউন হবে। এই যে আপনি এটা কাজটা করলেন, এটাকেই বলা হচ্ছে রিড অ্যারাউন্ড দ্য ক্লু। আর খুব আমি মাথায় রাখলাম, গ্যাপের ঠিক আগের ওয়ার্ড, গ্যাপের আগের ওয়ার্ডটা কি, নোন অ্যাজ। এটা সিনোনিম ইউজ হতে পারে। কম্পারেটিভলি, এটা সিনোনিম ইউজ হতে পারে। রেজাল্ট ফ্রম দা, এটা সিনোনিম ইউজ হতে পারে, রেজাল্ট ফ্রম দা। তারপরে ক্যান বি রেজড ফর, রেজড ফর সিনোনিম ইউজ হতে পারে। এটা হলো কাহিনী, হতে পারে আবার না পারে। যদি হতে পারে আর যদি আপনি বুঝে ফেলেন, তাহলে কিন্তু আপনার হচ্ছে হলো আম, কি বলে, সময়টা কম লাগবে। সময়টা খুব কম লাগবে। যেমন হচ্ছে, কেমন কম লাগবে? তা আন্ডার ওয়ান টারবাইন, যদি যেটার উত্তরটা আমার জানা আছে, তাই আমি দেখাতে পারতেছি আপনাদেরকে।
তারপর যেমন হচ্ছে এখানেই উত্তরটা আছে আর কি, আমার জানার মতো অনেকদিন আগে করছিলাম। এই যে পাইছি রেইজড ফর, এই যে ড্যাশ ফর, এই যে ফর মেইনটেনেন্স, এটার উত্তরটা মেইনটেনেন্স। আবার আহ, এই যে কম্পারেটিভলি আছে না, এই যে আমাদের কোশ্চেনের মধ্যে দেখেন, এই যে কম্পারেটিভলি, কম্পারেটিভলি দেখেন এখানে সিনোনিম আছে, রিলেটিভলি। উত্তর হচ্ছে স্লো টার্নিং ব্লেডস। এরকম আর কি বিষয়টা। তো গ্যাপের ঠিক আগের ওয়ার্ডের কিন্তু সিনোনিম হতে পারে, এটা আমাদের মনে রাখা। এইটাকে আমরা বলতেছি হচ্ছিল ক্লুস, ক্লু, ক্লু খোঁজা। আরো একটা ক্লু আছে, আপনাদেরকে আমি শিখাবো, আজকে শিখাবো না, নেক্সট ক্লাসে শিখাবো। তারপর দেখেন আইডেন্টিফাই কিওয়ার্ড, আইডেন্টিফাই কিওয়ার্ড ইন দ্য কোয়েশ্চেন অ্যান্ড ম্যাচ উইথ দ্য টেক্সট। দেখেন আমরা কিওয়ার্ড আইডেন্টিফাই করতে হবে, মনে রাখতে হবে সিনোনিম কিংবা ডিফারেন্ট ওয়ার্ড ইউজ হতে পারে। কিওয়ার্ড ইউজ করা ছিল আমি প্রথম ক্লাসে শিখছি। তাহলে এই কোর্সেসটা পেতে গেলে আমরা কিওয়ার্ড নেব সিউইড, কিওয়ার্ড নেব ব্লেড, কিওয়ার্ড নেব এক্সট্রাকশন, কিওয়ার্ড নেব হোল টাওয়ার। এই চারটা কিওয়ার্ড নিয়ে আমরা খুঁজতে যাব। এই যে ডিজাইন, এই যে সিউইড, এই যে ব্লেড, তার মানে এই যে টাওয়ার, তার মানে এই লাইনটা যদি আমরা পড়ি তাহলে আমরা আমাদের উত্তর পেয়ে যাবো। লোকেশন ফাইন্ডিং। এরপরে আসেন লোকেট দ্য রাইট পার্ট অফ দ্য টেক্সট, যে আমাদের বের করা কোশ্চেন, বসে লাইট পার্ট মানে লোকেশন ফাইন্ড আউট করা। তারপরে আপনার পড়া, রিড অ্যারাউন্ড দ্য রাইট পার্ট অ্যান্ড চুজ দ্য অ্যান্সার, রিড করতে হবে কিন্তু পড়তে হবে, এবং চুজ দ্য অ্যান্সার। তাহলে ক্রস চেক অ্যান্ড রাইট দ্য সামথিং, ক্রস চেক করার পরে মানে গ্যাপের মধ্যে লিখতে হবে, লিখে ফেলে দেখতে হবে এটা রাইট নাম্বার অফ ওয়ার্ড এটা হয়েছে কিনা। সে ফর এক্সাম্পল এখানে আপনার হচ্ছে হলো উত্তর আমাদের ফর মেইনটেনেন্স। তো আপনি যখন যাবেন উত্তর পাইলেন ফর মেইনটেনেন্স, দুটো ওয়ার্ড তো। তাহলে আমরা যদি দেই হোল টাওয়ার ক্যান বি রেজড ফর, ফর মেইনটেন না, ফর মেইনটেন না, শুধু মেইনটেনেন্স বললে এটা হয়ে যাবে উত্তর মেইনটেনেন্স। এই ক্রস চেক করতে হবে, ক্রস চেক করে উত্তরটা দেওয়া লাগবে। আমরা একটা ব্রেক নেবো স্যার, ছোট 5 মিনিটের ব্রেক, 40 পর্যন্ত আবার ফিরে আসবো। ফিরে এসে এগুলো নিয়ে আপনাদের সাথে আবার ডিসকাস করবো। আপনারা কোশ্চেন মনে মনে ভাবতে থাকেন যে কি কোশ্চেন স্যারে করবো আমি, ঠিক আছে? তারপর ওটা নিয়ে আবার আলোচনা হবে। তাহলে 5 মিনিটের একটা ব্রেক।
হ্যালো, ওয়েলকাম। এবারও আপনাদের সবাইকে, সেটা হচ্ছে এবার বাংলা বিষয়টা আপনারা বুঝছেন কিনা হাতে কলমে আমি আপনাদের দেখাই দিই। ওকে, ফাইন। তাহলে ধরেন এটা আপনার পার্ট। হেনরি মোর, দ্য ব্রিটিশ স্কাল্পটর। ম্যানি মোর ওয়াজ এ লিডিং ফিগার ইন দ্য 20th সেঞ্চুরি অফ দ্য ওয়ার্ল্ড। হেনরি মোর। তাহলে আমি প্রথম কাজ কি, আমার প্রতিটা প্যারা ফার্স্ট লাইন পড়া। আফটার গ্র্যাজুয়েটিং, মোর স্পেন্ড করেছিল 6 মান্থ 1925 সালে ট্রাভেলিং ইন ফ্রান্স। গ্র্যাজুয়েট করার পর সে কি করছে? তাহলে আমরা সাইডে লিখলাম আফটার গ্র্যাজুয়েটিং। আফটার গ্র্যাজুয়েশন কি করছে? তারপরে আমরা যদি পরেরটুকু যাই, তা দেখতে পাবো এখানে আলোচনা হচ্ছে গেইন রেকগনিশন ইন 1926। আবার আছে কি, রয়্যাল কলেজ। তাহলে আমাদের এখানে আলোচনা হচ্ছে রেকগনিশন। রেকগনিশন। তারপরে অ্যারাউন্ড দা টাইম মোর মুভড অ্যাওয়ে ফ্রম দ্য হিউম্যান ফিগার টু অ্যাবস্ট্রাক্ট শেপ। সে হলো অ্যাবস্ট্রাক্ট শেপ নিয়ে আলোচনা শুরু, তার কাজ শুরু করছে। অ্যাবস্ট্রাক্ট। ওকে, মুভ। এবার থ্রু আউট দ্য 1930s কি ঘটছে? ব্রিটিশ পাবলিক দিকে নিয়ে এসে সামথিং করছে আর কি। তাহলে একটা হলো 1930s, আর হচ্ছে ব্রিটিশ পাবলিক। তারপরে 1940 ডিউরিং দ্য ওয়ার্ল্ড ওয়ারে কি ঘটছে? ওকে, ফাইন। তারপরে 1944 এ টাউন নিয়ার লন্ডন, ওইখানে সে স্কাল্পচার করছিল। তাহলে এখানে আলোচনা হচ্ছে 1940 44, আর হচ্ছে লন্ডনের একটা টাউন। টাউন। তারপরে আমরা যদি আসি ক্রিটিক্স, এই তো চলে আসলো। রেভলিউশনারি 1950 সালে কি করছে? বাস, মনে করেন সময় শেষ। তাহলে এখন আমরা একটু আইডিয়া গুলো নিই। যেমন প্রথম প্যারায় আলোচনা হচ্ছে সে গ্রাজুয়েশন নিয়ে কি করছে সেটা, এটি আগেও কিন্তু আরো প্যারাগ্রাফ আছে, এটা আমি মুছে দিয়েছি ইচ্ছা করে। তারপরে আছে হলো রেকগনিশন, তার রেকগনিশনটা কি ছিল। তারপরে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট শেপ নিয়ে সে আলোচনা শুরু করলো, এখান থেকে মুভ করে এখানে আসলো। তারপর 1930 সালে ব্রিটিশ পাবলিক দিকে নিয়ে সে কোনো কাজ করছিল। তারপর ওয়ার্ল্ড ওয়ারের সময় সে কি করছে? তারপরে 1944 সালে সে আবার একটা লন্ডন টাউনে এসে আবার অনেক আঁকাআঁকি করছে আর কি। তারপর 1950 সালে সে কি করছে, লাস্টের প্যারাগ্রাফটা পড়ার টাইম পাইনি। তো মোটামুটি একটা আইডিয়া আমাদের হয়ে গেল। হ্যাঁ, এবার আমরা যেটা কাজ, সেটা হচ্ছে কোর্সেসটা পাওয়ার পরে আমরা ফ্যামিলিয়ারাইজ করব। ফ্যামিলিয়ারাইজ কি? এটা হলো কমপ্লিট দ্য নোটস। উপরে ছিল। তো যখন নোটস দেখলাম, তার মধ্যে সিকোয়েন্স মেনটেন করতে পারে, আবার নাও পারে। ওয়ান ওয়ার্ড অনলি, একটা ওয়ার্ড নিতে হবে। বাহ। টাইটেল হচ্ছে মোস্ট ক্যারিয়ার্স, তার মানে মোর ক্যারিয়ার। 1930s পড়ে আসলাম, এই যে 1940s পড়ে আসলাম, 1950s পড়ে আসলাম। ডান। ভালো কিওয়ার্ড, স্ট্রং কিওয়ার্ড, স্ট্রেং কিওয়ার্ড যে আছে। লেসিস্টার গ্যালারি, রয়্যাল কলেজ দেখে আসছে এগুলা। তারপরে এই যে হোম টাউন, না আর ভালো কিওয়ার্ড পাই না, পাই না, পাই না, আর ভালো কিওয়ার্ড নেই। এই যে ব্রোঞ্জ ফিগার আছে, কিন্তু এটা তো এটার উপরে হবে। তাহলে রয়্যাল কলেজ, লেসিস্টার গ্যালারি, এগুলো আমরা নিতে পারি। হ্যাঁ, রয়্যাল কলেজ, লেসিস্টার গ্যালারি, এটা নিয়ে আমরা শুরু করতে পারি। তো শুরুই করবো আমরা আর্ট দিয়ে। ডিসিশন ফাইনাল। তো আমরা এটা পড়ি। মোর ইজ আর্জ টু অফার। মোরকে আর্জ করা হয়েছিল, অফার করা হয়েছিল। হ্যাঁ, আর্জ টু অফার হিজ ড্যাশ, তাকে অফার করা হয়েছিল সামথিং, অ্যান্ড লিভ দ্য রয়্যাল কলেজ, এবং তাকে বলা হয়েছিল তুমি রয়্যাল কলেজ ছেড়ে চলে যাও। তাহলে আমাদের কিওয়ার্ড এবার কি কি দেখেন, কিওয়ার্ড গুলো ইম্পর্টেন্ট নেওয়া। কিওয়ার্ড হচ্ছে আর্জ টু অফার।
আর গ্যাপের ঠিক আগের ওয়ার্ডটা আমরা নিলাম হিজ, মনে রাখলাম। লিভ নিলাম, রয়্যাল কলেজ নিলাম, উপর থেকে লেসেস্টার গ্যালারি নিলাম। আর 1930 তো আমাদের থাকলো। এটা লোকেশন ফাইন্ড আউট করতে আমাদের হেল্প করবে। তাহলে আমরা চলে যাই। এই যে এখানে রয়্যাল কলেজ আছে, তার মানে এখানে আমরা কিন্তু পড়বো না, আমরা একটু খুঁজবো যে এটার উত্তরটা এখানে আছে কিনা। ঠিক আছে। আচ্ছা, এখানে যে 1933 আছে, তার মানে তো থার্টিস। কিন্তু এখানে যেটা নাই, লিসেস্টার গ্যালারি নাই। এখানে রয়্যাল কলেজ আছে কিন্তু অন্য কথাগুলো নাই। তখন আপনাকে আবার খুঁজতে হবে। এই যে এখানে আমাদের এখানেও হতে পারে, আবার এখানেও হতে পারে, দুটোই তো 1930s। আচ্ছা, এখানে ব্রিটিশ পাবলিক নিয়ে আলোচনা আছে, কিন্তু আমাদের ওই কথাগুলো এখানে নাই। ঠিক আছে। আমাদের এই কথা লিস্টের গ্যালারির উপরে আছে, এই যে লিস্টের গ্যালারি, এই যে 1931 এখানে আবার আছে। এই যে এখানে আবার রয়্যাল কলেজ আছে। তার মানে আমার উত্তরটা এখানেও নাই, উত্তরটা এখানেও নাই, উত্তরটা এখানে আছে। এটা বললো রাইট পার্ট অফ দ্য টেক্সট। তো রাইট পার্ট অফ দ্য টেক্সট, আমাদের এই যে কিওয়ার্ড এখানে, এটা তো মেন কিওয়ার্ড না, শুরু হয়েছে এখান থেকে, তাহলে এই লাইনের এখান থেকে পড়া লাগবে, পুরোটা পড়া লাগবে। রিড। এখানে তাড়াহুড়া করে কোনো লাভ নেই, পড়ি। দেয়ার ওয়ার কলস, কলস মানে হচ্ছে হলো আর্জ করা হয়েছিল, ফর হিজ রিজাইন, রিজাইনেশন ফ্রম দ্য রয়্যাল কলেজ, তাকে রিজাইন দেওয়ার জন্য রয়্যাল কলেজে বলা হয়েছিল। অ্যান্ড দ্য ফলোয়িং ইয়ার, ওয়েন হিজ কন্ট্রাক্ট এক্সপায়ার্ড, যখন তার কন্ট্রাক্টটা কি করেছে, এক্সপায়ার করেছে। শি লেফট, হি লেফট টু স্টাডি, সে লেফট করেছে রয়্যাল কলেজ। তার মানে সে, তাকে বলা হয়েছিল কি করার জন্য, মুর ইজ আর্স টু অফার হিজ, তাকে অফার করা হয়েছিল তার কি দেওয়ার জন্য, রেজিগনেশন। তাহলে উত্তর হবে আপনার রেজিগনেশন। এটা যখন আপনি এটা বসালেন, বসানোর পর একবার পড়েন, মুর ইজ আর্স টু অফার হিজ রেজিগনেশন অ্যান্ড লিভ দ্য রয়্যাল কলেজ, এই উত্তরটা হয়েছে। ক্রস চেক, এটাকে বলা হয় ক্রস চেক করা। ক্লিয়ার? ওকে। তারপর আপনার ডিসিশন নিতে হবে যে এরপর আমি কোনটা করব। দেখেন, রেডিলি অ্যাভেলেবল, এটা ভালো কিওয়ার্ড নেই। হোম টাউন মোটামুটি ভালো কিওয়ার্ড। ড্রয়িং, এমপ্লয়েড, বাই, অ্যাম্বিশাস স্কাল্পচার। আপনার আমাকে একটু, আপনার পরীক্ষা হোক, আপনার আমাকে একটু সাজেস্ট করেন তো কোনটা করব। লেখেন, চ্যাট বক্সে লেখেন, অথবা আনমিউট হয়ে বলেন। যারা কথা বলতে একটু ভয় পান, লজ্জা পান, তারা একটু বলেন। আর যারা লজ্জা পান না, তারা বলেন। কত নম্বর করব দেখি আপনাদের ডিসিশনটা কিরকম। বলেন। আনমিউট নাই নাকি আপনারা? ও, সরি সরি সরি, আনমিউট নাই। হ্যাঁ, আনমিউট করলাম। স্যার 12 নম্বর। 12, 12। তারপরে 12, 10 শোনেন। এখানে যখন স্ট্রং কিওয়ার্ড যখন থাকে না, বুঝছেন, তখন আপনাকে যেটা করা লাগে, তখন আপনি অনেকগুলো কিওয়ার্ড নিয়ে নিতে হয়। ধরেন, রেডিলি অ্যাভেলেবল, এটা পাওয়া যাবে না কনফার্ম। হোম টাউন পাওয়া যেতে পারে, হোম টাউন। হ্যাঁ। আচ্ছা, 12 নম্বরে বাই পাওয়া যেতে পারে, কেন বললেন আপনার দেখি। দেখেন, হোম টাউন, এমপ্লয়েড, বাই, এটা তো 1940s থেকে শুরু হবে, তাহলে 1940s তো আপনার এই জায়গায়, এই যে 1940s, ইন 1940s। তার মানে কোর্সেসটা শুরু হবে হলো এখান থেকে। এখন এখানে টাউন নিয়ে আলোচনা, তাই না? তাহলে টাউন এই যে আছে, হোম টাউন, তাহলে এইখানে আমাদের একটা উত্তর থাকতে পারে, এখানে।
এটা একটা ধারণা। তাহলে আপনাদের মোটামুটি যে ধারণা ছিল যে 10 নম্বর আগে করবেন, তারা কিন্তু এটা ভালো আইডিয়া, যে হচ্ছিল খুবই ভালো আইডিয়া। তাহলে আমরা এটা পড়ি। 10 নম্বর, হোয়াইল ভিজিটিং হিজ হোম টাউন, যখন সে তার হোম টাউন ভিজিট করার সময়, মুর ডাজ সাম ড্রয়িং অফ, অফ মানেই এটা কোনো কিছুর একটা। তাহলে মুর ডাজ কিছু ড্রয়িং করেছিল, কাদের ড্রয়িং করেছিল? তাহলে আমরা ধরে নিলাম কি উত্তরটা হবে একটা নাউন। তাহলে চলেন ভিজিটিং হোম টাউন আর ড্রয়িং, তাহলে আমাদের উত্তরটা মোটামুটি এখানে আছে, তাই না? এই যে মোটামুটি একটা ক্ষেত্র, 2 লাইন যদি বলি আমি, এই যে 2 লাইনে এর মধ্যে আমাদের উত্তরটা আছে বলে আশা করি। তো আপনার উত্তর কিন্তু এটা নাউন হবে। তো যারা একটু চালাক তারা কি করবে, শুরুতে গিয়ে নাউন গুলো আন্ডারলাইন করে ফেলবে। এই যে একটা কমিশন, তারপরে ফ্যামিলি, তারপরে নাউন হচ্ছে স্টাইল, নাউন হচ্ছে এক্সপেরিমেন্টেশন, একটা হচ্ছে সাবজেক্ট ম্যাটার। হ্যাঁ, সাবজেক্ট ম্যাটার, এক্সপেরিমেন্টেশন, স্টাইল, তারপরে কমিশন, তারপরে ফ্যামিলি। তাহলে আমাদের কি হচ্ছিল, ড্রয়িং অফ এ ড্যাশ, মানে কাদের পিকচার সে এঁকেছিল। তাহলে আপনার মনে করেন কাদের পিকচার সে এঁকেছিল, কোনটা কোনটা উত্তর হইতে পারে আমাদেরকে বলেন তো দেখি, কোনটা কোনটা হইতে, যদি চালাক হতে চান আর কি, কোনটা কোনটা হবে বলেন। একটা না, উত্তর দেন। সাবজেক্ট ম্যাটারের হতে পারে না? ফ্যামিলি। ফ্যামিলি হতে পারে, কমিশন হতে পারে। তো তিনটা আমরা একটু পড়ি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আর যদি আপনি চালাক হন, যে ফ্যামিলি, ফ্যামিলি ঝট করে মেন লিখে দেবেন আর কি। আচ্ছা, ইন 1944 হার্লো অফার্ড মুর, অফারকে মুর করেছিল একটা কমিশনের জন্য, ফর এ স্কাল্পচার ডিপিক্টিং এ ফ্যামিলি। ডিপিক্টিং মানে আঁকা, তার মানে সে হচ্ছিল ফ্যামিলিদের ছবি আঁকবে। তো আপনি যদি প্রথমে না নাউন যদি দাগাই নেন, যে নাউন উত্তর, নাউন গুলো দাগাই নেন, তাহলে কিন্তু আপনার টার্গেটটা ফিক্স হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি একটা বেনিফিট পাবেন পড়ার সময়। ওকে, পড়তে হবে কিন্তু, কিন্তু আগে আগে একটু প্রথম যে টার্গেটটা ফিক্স আপ করে নেওয়া। উত্তর ফ্যামিলিটা বসায় দেখি হয় কিনা। হোয়াইল ভিজিটিং হিজ হোম টাউন, মুর সাম ড্রয়িং অফ ফ্যামিলি। হ্যাঁ, মিলতেছে, কাজে উত্তরটা হয়েছে, 10-এর উত্তর হয়েছে। তাহলে আমরা দেখেন 8-এর পর 10 করলাম, কিন্তু আমার নিশ্চয়তা নাই কিন্তু 9 নম্বর মাঝখানে থাকবে কিনা, থাকতে পারে নাও পারে। আবার 11, 12, 13, তাহলে কিওয়ার্ড হচ্ছে এমপ্লয়েড, বাই, আর হচ্ছে অ্যাম্বিশাস স্কাল্পচার। মজার বিষয় হচ্ছে একটাও ভালো কিওয়ার্ড নাই, এমপ্লয়েড বাই আর অ্যাম্বিশাস কিওয়ার্ড, অ্যাম্বিশাস স্কাল্পচার। আমরা সার্চ করব যে কোনটা আমরা আগে পাই, সেটাই আমরা শুরু করব। মনে আছে তো আপনাদের, এমপ্লয়েড বাই অ্যাম্বিশাস, এমপ্লয়েড বাই অ্যাম্বিশাস, যখন খুঁজি সেটা আগে করব। আপনারা আমাকে বলে দিবেন। এরপরে এখানে দেখেন, 1950 যাইতে হবে না, এর মাঝখানেই খোঁজা লাগবে। দেখেন তো কোনটা আগে পান, সেটা আগে করব। অ্যাম্বিশাস পাওয়া গেছে এই লাস্ট লাইনের আগে। এই যে পান। তাহলে আমাদের এখন ডিসিশন হবে কি, এটাই আমরা সলভ করে ফেলি। তাহলে 13 নম্বর দেখেন, মুডস ইনক্রিজ সামথিং, উত্তর একটা নাউন হবে, এটা তো ভার্ব, মেক্স ইট পসিবল, এটা হলো ভার্ব। তাহলে মুরের ইনক্রিজ হয়েছিল এরকম কোনো কিছু সম্ভব করেছে তাকে, টু ডু মোর অ্যাম্বিশাস প্রজেক্ট, আরো অনেক অ্যাম্বিশাস প্রজেক্ট করার জন্য তাকে কি করেছে, পসিবল করেছে। মোর্স ইনক্রিজ সামথিং, তাহলে মুরসের বেড়ে গেছে এমন কোনো কিছু আমাদেরকে নিতে হবে। তাহলে মুরসের কি বেড়ে যেতে পারে, এটা আমাদের আইডিয়া নেই। মুরসের ইনক্রিজ ওয়ার্ক, এটা হতে পারে, বা মুরসের ইনক্রিজ স্কিলস, স্কিল বেড়ে যাওয়ার কারণে সে আরো অ্যাম্বিশাস প্রজেক্ট আরো নিছে, এটাই উত্তর হবে, স্কিলস। তাহলে উত্তর হবে একটা নাউন। তাহলে আমাদের ওই লাইনটাতে চলে যাব আমরা। ওই লাইনটাতে যদি আমরা চলে যাই, অ্যাম্বিশাস, তাহলে আমরা এখানে আন্ডারলাইন করব নাউন গুলো আগে, তারপরে একটা নাউন হচ্ছে ইনকাম। একটা নাউন হচ্ছে স্কেল। তাহলে উত্তর হতে পারে ইনকাম আর হচ্ছে স্কেল। বলেন তো কোনটা উত্তর হবে, ইনক্রিজ কি, কাম। ইনকাম। ইনকাম, ইনকাম। এই যে দা বুস্ট, বুস্ট মানে হচ্ছে ইনক্রিজ হওয়া। এই যে উত্তর পেয়ে গেছে।
তাহলে এখানে পেলাম আমরা হলো 13। 13, এখানে পাইলাম হলো 10 তো নাকি, 10 না 11? আর 10ই। 10, ইয়েস, 10। 10, এখানে 10, এখন 10 না 11? আমার তো মনে হয় ভুল হয়েছে উত্তর। 10, আচ্ছা 11 দেখি। দেখেন, সামথিং স্টার্ট টু বাই মুভস ওয়ার্ক। বাই মানে কিনছিল। তাহলে এটা তো ভার্ব, স্টার্ট টু বাই। তাহলে ভার্বের আগে কি হয়? নাউন হয়, মানে সাবজেক্ট হয়। তাহলে প্রশ্ন, ড্যাশ স্টার্ট টু বাই মুভস ওয়ার্ক, কারা তাহলে হচ্ছে হলো আম, শুরু করেছিল কিনা মুরের কাজের, মুরের কাজটা, এর মাঝখানে উত্তর থাকবে। সিকোয়েন্স কোনো ব্রেক করতে পারে। ওকে, বাই যদি আসি আমরা এর মাঝখানে, বাই নিয়ে তো কোনো আলোচনাই নাই, তাহলে তো আমাদের একটু পরে যে মুভস ওয়ার্ক নিয়ে আলোচনা আছে, তাহলে পড়তে হবে। ইন দিস ওয়ে, এইভাবে, মুরসের ওয়ার্ক বিকাম অ্যাভেলেবল টু কালেক্টরস অল ওভার দ্য ওয়ার্ল্ড। নাউন একটা আছে কালেক্টরস, আর তো নাউন নাই। তার আগের লাইনে বলতেছে হি ডিড ডজন অফ স্টাডিজ ইন ক্লে ফর দ্য স্কাল্পচার। সে ডজন অফ স্টাডিজ, সে মানে কাদার সে করেছে, রিসার্চ করেছে। অ্যান্ড দেয়ার ওয়ার কাস্ট ইন ব্রোঞ্জ অ্যান্ড ইস্যুড ইন এডিশন অফ 7 to 9 কপি চিটস। এইভাবে তার কপিগুলো মানে কালেক্টরদের কাছে অ্যাভেলেবল হয়েছে। এখন কারা কিনছে? এখানে আসলে অ্যাভেলেবল বলতে আসলে ওই কেনা শুরু করছে বলতেই আসলে বুঝাইছে হলো স্টার্ট টু বাই। তাহলে আমাদের উত্তর হইতে পারে কালেক্টরস। তাহলে কালেক্টরস বসায় যদি উত্তরটা পড়ি, কালেক্টরস স্টার্ট টু বাই মোর্স ওয়ার্ক, হ্যাঁ সেটা যায়। তাহলে উত্তর এটাই, কালেক্টরস। তো এইভাবে আমাদের আসলে অ্যান্সার গুলো করতে হবে, বুঝছেন? যেমন আমাদের আরেকটা প্যাসেজ আছে স্টোন হেঞ্জ, এটা আমরা তাহলে একটু পরে সলভ করি। হ্যাঁ, তাহলে আমরা স্টোন হেঞ্জ যদি আমরা কিওয়ার্ড হিসেবে নেই, প্যাসেজটা নেই, আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে প্যাসেজের টাইটেল পড়া, তারপর প্রতিটা প্যারার ফার্স্ট লাইন দেখা। হিস্টোরিয়ান অ্যান্ড আর্কিওলজিস্ট পাজলড হয়েছিল, তাহলে এখানে লিখে রাখলাম পাজলড। ইংল্যান্ডের মোস্ট আইকনিক প্রিহিস্টোরিক রুইন, এটা সিভারেল স্টেজ আছে, অনেকগুলো, 5,000 বছর আগে অনেকগুলো স্টেজ আছে। 100 ইয়ার্স লেটার, স্টোনহেঞ্জ বিল্ডাররা 80টা ব্লু স্টোন তৈরি করছিল, যেটা আজকেও আছে। লং স্ট্যান্ডিং থিওরি, আর্কিওলজিস্টরা এটা, বিল্ডাররা করেছিল স্লেজ এবং রোলার্স দিয়ে। 1970s জিওলজিস্টরা ভয়েস অ্যাড করেছিল, ডিবেট শুরু হয়ে গেল। থার্ড ফেজ অফ কনস্ট্রাকশন শুরু হয়েছিল 2000 বিসিতে। 17th সেঞ্চুরিতে কি ঘটছে সেটা নিয়ে আলোচনা। ড্রুডস, মডার্ন হিস্টোরিক অ্যান্ড আর্কিওলজিস্টরা এখন অ্যাগ্রি করতেছে বিষয়টা নিয়ে। সারাউন্ডিং আর্কিটেক্ট, আর মনে করার সময় নেই, তাহলে এবার আমরা দেখে ফেলবো, 2 মিনিট হয়ে গেছে। স্টোন হেঞ্জ নিয়ে প্যাসেজটার টাইটেল, স্টুডিয়ান আর্কিওলজিস্টরা পাজল একটা বিষয় নিয়ে, সিভাল স্টেজ আছে 5,000 বছর আগে থেকে শুরু হয়েছে, তারপরে 80টা ব্লু স্টোন ছিল, তারপরে বিল্ডাররা এটা করেছিল, স্লেস স্লেস কথা। 1970s জিওলজিস্টরা ডিবেট শুরু করে দিল। 2000 বিসিতে কি জানি একটা ঘটনা ঘটছিল, কনস্ট্রাকশন করছিল থার্ড ফেজের। তারপরে 17th সেঞ্চুরিতে কি কি হয়েছে এই নিয়ে আলোচনা, ব্যাস। কোশ্চেনে যাবেন, শুরুতেই দেখবেন উপরে কি, কমপ্লিট দ্য নোটস, নো মোর দেন 2 ওয়ার্ডস, 2টা ওয়ার্ডের আসলে অতিরিক্ত লেখা যাবে না। স্টোন হেঞ্জ থাকলো, প্রতিটা টাইটেল, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, বিল্ডার্স, পারপাস, এই যে দেখেন 17th সেঞ্চুরি। তারপরে অনেক কিওয়ার্ড, 1960s, তারপরে ওয়েলস, ভালো কিওয়ার্ড, স্লেজ অ্যান্ড রোলার, তারপরে
এই যে পেরিজি হিলস, এই যে ভালো ভালো কিওয়ার্ড পাওয়া গেছে। তার অর্থ আপনি এখন ডিসিশন কি নিলেন? যেহেতু 17th সেঞ্চুরি পাওয়া গেছে, এটা এ, এটা সবার প্রথমে সলভ করব এ। তারপরে স্লেজ অ্যান্ড রুলার পাওয়া গেছে, এটা হলো বি, এটা সলভ করব। তারপর 5 নম্বর ওয়েলসটা খুব ইজিলি পাওয়া যাবে, এটা সি। 1960। তারপরে হ্যাঁ, ওটা পরে করলাম। তারপরে হচ্ছে এই দুটোর মাঝখানে এটা থাকবে, তাহলে আমরা এটা করলাম ডি। তারপর এটা করলাম ই, 1960s। এটা করার পরে এটা করলাম এফ। তারপরে এই দুটো, তারপরে এফ, তারপরে হয়তো বা এটা, এটাতে ভালো কিওয়ার্ড বেশি, জি এটা, এই যে এটা, তার মানে এটা আগে এটা পরে, বাস কাহিনী শেষ। এটা সিকোয়েন্স তৈরি করে ফেললেন। তারপরে চলেন 17th সেঞ্চুরি। এ থিওরি অ্যারোজ ইন দ্য 17th সেঞ্চুরি দ্যাট ইটস বিল্ডার ওয়ার, এর বিল্ডাররা ছিল সেল্টিক সামথিং। উত্তরটা নাউন হবে। একটা থিওরি আসছিল 17th সেঞ্চুরিতে যে এর বিল্ডাররা ছিল সেল্টিক কি। তাহলে সেল্টিক কি, চলুন আমরা দেখি 17th সেঞ্চুরি বই পাই। এই যে 17th সেঞ্চুরি, দেখি এখানে আছে কিনা বিল্ডার্স নিয়ে আলোচনা। এই যে সেল্টিক নিয়ে আলোচনা আছে, তো এইখানেই আমরা ধরে নিব এখানে আমাদের উত্তরটা আছে। তো এই যে বিল্ডার্স আছে, আর তো কোনো কথাই নাই স্যার। নাউন কি কি সেগুলো আমরা দেখি। নাউন হচ্ছে স্টোনহেঞ্জ হবে না, ড্রুটস। নাউন হচ্ছে রোল। নাউন হচ্ছে সোসাইটি। এবার আপনার টার্গেট ওয়ার্ড পাইছেন সম্ভবত, ড্রুটস, সরি, সেল্টিক সামথিং, সেল্টিকের কিছু একটা উত্তর হবে। তো সেল্টিক রোলস, এটা হয় না, উত্তর হয় সোসাইটি হবে না, তো ড্রুটস হবে। তাহলে আমাদের প্রশ্নটা কি বলছে? প্রশ্নটা বলতেছে হচ্ছিল আহ বিল্ডাররা ছিল সেল্টিক কি, বিল্ডাররা ছিল সেল্টিক কি। তাহলে আমরা পড়ি, আর্কিওলজিস্ট জন আবে আচ্ছা জাস্ট ক্লেম দ্যাট স্টোনহেঞ্জ ওয়াজ দ্য ওয়ার্ক অফ ড্রুটস। স্টোনহেঞ্জটা কাদের কাজ ছিল? ড্রুটসের কাজ ছিল। হু হ্যাড, যাদের ইম্পর্টেন্ট রিলিজিয়াস, পলিটিক্যাল এবং এবং পলিটিক্যাল রোল ছিল ইন সেল্টিক সোসাইটিতে। তাদের পলিটিক্যাল রোল ছিল সেল্টিক সোসাইটিতে। আমার না খুব জরুরি একটা কল আসছে, হ্যাঁ, ফ্রম বাংলাদেশ গভর্নমেন্ট। আমি একটু কলটা একটু রিসিভ করতে চাই, এই জন্য আমি 1 মিনিট একটু ব্রেক নিতে চাই।
ওকে দেন দেখেন, তাহলে আমাদের কিন্তু আপনারা যেটা করেন না, চট করে বসাই দেন সোসাইটি। কিন্তু আমাদের কিন্তু প্রশ্নটা ছিল এরকম যে এটার কাজটা কে করছে, যে হচ্ছে হলো কাজটা করছে কে। একটা হচ্ছে হলো প্রশ্ন ছিল এরকম, সেটা হচ্ছে হলো দেখেন হচ্ছে বসান সোসাইটি। আচ্ছা, বিল্ডার্স ওয়্যার সেল্টিক সোসাইটি, সেন্টেন্সটা কিন্তু হয় না। এরকম সেন্টেন্স বিল্ডার্স ওয়্যার ফ্রম সেল্টিক সোসাইটি, তাহলে কিন্তু হইতো বিল্ডার্স ওয়্যার সেল্টিক সোসাইটি, না বিল্ডার্সরা ছিল সেল্টিক ড্রুটস। এখন ড্রুটস মানে আমরা অনেকে জানি না, তো ড্রুটস মানে হচ্ছিল যে আমাদের কামার কুমার আছে না, ওরা হলো ড্রুটস। ওইটা হলো একটা ভোকাবুলারি টেস্ট, হলো আপনার ড্রুটস, তাহলে উত্তর হবে ড্রুটস। বিল্ডার্স ওয়্যার সেল্টিক সোসাইটির হয় না, বিল্ডার্স ওয়্যার সেল্টিক ড্রুটস, তাহলে উত্তর হবে এখানে ড্রুটস। তো ইন দিস ওয়ে আমাদের আসলে গ্যাপ ফিলিং সলভ করতে হবে। তো আমরা গ্যাপ ফিলিং এর এখন বেশ কিছু ক্লাস নেব। গ্যাপ ফিলিং এর ধরেন নোটস নিয়ে একদিন ক্লাস হবে, তারপরে একদিন ধরেন হচ্ছে নোট সেন্টেন্স নিয়ে একদিন কাজ হবে, মোটামুটি জানলাম তো। তারপর হচ্ছে ফ্লো চার্ট টেবিল নিয়ে একদিন ক্লাস হবে। তারপর হচ্ছে হলো ডায়াগ্রাম নিয়ে ক্লাস হবে, ডায়াগ্রাম আমরা একটা করে সামারি নিয়ে তো আমাদের অবশ্যই স্পেশাল একটা ক্লাস লাগবেই। তো আমরা গ্যাপ ফিলিং নিয়ে একটু বেশ কয়েকটা ক্লাস আমাদের আপনাদের নিবো আর কি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। না থাকলে ওকে ফাইন। তাহলে আমরা আবার ইনশাল্লাহ আপনাদেরকে আমি মানডেতে আমাদের একটা অনুষ্ঠান আছে, তো যদি সম্ভব হয় তাহলে মানডে ক্লাসটা কালকে নিয়ে নিতে পারি। এবং সেটা আপনাদেরকে আমরা আগে ভাগে নোটিস করব, মিনিমাম 4 থেকে 5 ঘন্টা আগে নোটিস করে দেবো আপনাদেরকে যে কালকে আমরা ক্লাস নিব কিনা। ঠিক আছে, কারণ মানডেতে কোনোভাবেই পসিবল না, মানডেতে আমাদের একটা অনেক আগে থেকে একটা শিডিউল ছিল আর কি। তো একজনের বিদায় দিতে হবে, সে জার্মানি চলে যাচ্ছে, আমাদের সাথে দীর্ঘদিন কাজ করেছে, 2 ইয়ার্স অলমোস্ট। সো আমরা তাকে গুড বাই বলতে চাই, এবং ওই জন্য অনেক ডিনার পার্টির আয়োজন আছে। তো আগামীকালকে আমরা ক্লাস আপনাদের নিতে পারি, এবং সেটা আমরা আমরা 4-5 ঘন্টা আগে আপনাদেরকে আমরা জানাই দেবো। আপনারা একটু প্লিজ একটু দেখেন গ্রুপটা। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।